এই গণ অভ্যুত্থানে নারীরা যদি রাজপথে না নামতো তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে এই গণ অভ্যুত্থান সফল হতো। সেই নারীদেরকে পরবর্তীতে যখন সরকার গঠন করা হলো তখন আমরা দেখলাম যে ৩ জন ছাত্র প্রতিনিধি, কিন্তু কোনো ছাত্রী প্রতিনিধি আমরা দেখি নাই। অর্থাৎ এই সরকারের গঠন থেকে শুরু করে এখনো পর্যন্ত সরকার আসলে বৈষম্য উৎপাদন করছে, যেখানে এই সরকারের কাছ থেকে আমরা অন্তর্ভুক্তিমূলক চিন্তা প্রত্যাশা করেছিলাম। এবং এই সরকারের যে সকল এনজিও ব্যক্তিত্ব, শিক্ষক রয়েছে, আমলা রয়েছে, বিভিন্ন সেমিনারে আমি দেখেছি যে তারা সবসময় নারী, এরপরে ইনক্লুসিভ সোসাইটি, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তার মানে আজকে এখানে আমরা যারা সুন্দর কথা বলে যাচ্ছি, আমরাও কি তাদের মতো হব? তাদের পথ অনুসরণ করব? আমরা সবসময় নারীদের নিয়ে খুব মিষ্টি কথা বলি, আমরা সবসময় মানে পজিটিভ রাজনীতির কথা বলি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা সেটা আবার লালন করি না, ধারণ করি না। আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি। সর্বশেষ ১০০ জন মানুষকে নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে যাবেন, এটা কি তার কাছ থেকে প্রত্যাশা করা যায়? আমি পলিটিক্যাল গভর্নমেন্ট বাদ দিলাম, কিন্তু এই সরকারের পক্ষে এটা কিভাবে সম্ভব? এই রাষ্ট্র কতটুকু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, রাষ্ট্রের অর্থ এইভাবে আসলে অপচয় হচ্ছে, এটা তো আমাদের সামনে দৃশ্যমান। আমরা তো অনেক আলোচনা করি যে সরকার একদিকে, অদৃশ্য সরকার অন্যদিকে। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি যে এইরকম আলোচনা বা এই ব্যয়টা আমার সামনে এসেছে, পিছন দিয়ে আর কত ব্যয় হচ্ছে, পিছন থেকে কি পরিমাণ অর্থ প্রতিদিন পাচার হচ্ছে, বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, এর স্বচ্ছতা, জবাবদিহিতা আছে। আমার কাছে মনে হয় যে তারুণ্যকে সবসময় এগিয়ে রাখতে হবে। এই আন্দোলনে তরুণরা যেভাবে ভূমিকা রেখেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি, এটি আমার ব্যক্তিগত প্রস্তাব, এই যে আমাদের বোনেরা আছে সংরক্ষিত আসনে, যাদেরকে আমরা সবসময় সম্মানিত করেছি, আমি অনেকগুলো আলোচনায় বলেছি ৩০০ আসন থেকে এটাকে ৪০০ আসনে নিয়ে যাওয়া যায়, এবং প্রত্যেকটা দলকে বাধ্য করা যে তারা ১০০ আসন নারীদের জন্য বরাদ্দ রাখবে, অর্থাৎ সংরক্ষিত না, তারা সরাসরি নির্বাচিত হয়ে আসবে। এবং দলগুলোতে তরুণদেরকে ওইভাবে আসলে অন্তর্ভুক্ত করা হয় না, মানে আন্দোলন সংগ্রাম সব তরুণরা করবে, আর ফলটা ভোগ করবে আমাদের সিনিয়র সিটিজেন, সিনিয়র রাজনীতিবিদ। তো সেক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা যেন ন্যূনতম ১০০ জন তরুণ প্রতিনিধিকে এবার নমিনেশন দেয়। দেখেন, তরুণ বয়সে আমি আন্দোলন করেছি। আমি যখন আজ থেকে ৮ বছর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমার কাছে আমার পরিবারের চিন্তা মাথায় ছিল না, সন্তানের চিন্তা মাথায় ছিল না। যে এখন যখন আমি একটা সিদ্ধান্ত নিতে যাই, আমাকে অনেক কিছু ভাবতে হয়। অর্থাৎ তরুণরা সবসময় এইভাবে ঝুঁকি নিয়েছে, কিন্তু তাদের মূল্যায়নের জায়গাটা সবসময় ঘাটতির জায়গায় ছিল। তো আশা করি এইবার তারা মূল্যায়িত হবে।